হঠাৎ ঝুম বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী, আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কতা। ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, ভাতা পেতে অপেক্ষা আরও ১ বছর। জাতীয় নাগরিক পার্টিতে আকস্মিক পরিবর্তন, রাজনৈতিক মহলে নতুন সমীকরণ। বিশ্বজুড়ে ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প, টেকটোনিক প্লেটের অস্থিরতা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ। শান্তি চুক্তির নেপথ্যে চরম অশান্তির শঙ্কা, আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। চিকেন স্নেকের কাছে চীনের নজর, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে বেইজিংয়ের কড়া জবাব। জাপানের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ। এবং ৩ ম্যাচে ৩ জোড়া গোল এমবাপ্পের, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে ফরাসি তারকা। কয়েকদিন ধরে রাজধানী ঢাকার আকাশ যেন রোদ বৃষ্টির লুকোচুরি খেলছে। কখনো ঝলমলে রোদ, আবার হঠাৎ করে কালো মেঘে ঢেকে নামছে ঝুম বৃষ্টি। এর সঙ্গে বজ্রপাত আর দমকা হাওয়ার অনেকের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। অফিস, ব্যবসা বা জরুরি কাজে নিয়মিত বাইরে বের হওয়া মানুষদের জন্য আবহাওয়ার এই বদলে যাওয়ার রূপ এখন বাড়তি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরও কয়েকদিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরে রাজধানী ঢাকার আকাশ যেন রোদ বৃষ্টির লুকোচুরি খেলছে। কখনো ঝলমলে রোদ, আবার হঠাৎ করে কালো মেঘে ঢেকে নামছে ঝুম বৃষ্টি। এর সঙ্গে বজ্রপাত আর দমকা হাওয়ায় অনেকের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। অফিস, ব্যবসা বা জরুরি কাজে নিয়মিত বাইরে বের হওয়া মানুষদের জন্য আবহাওয়ার এই বদলে যাওয়া রূপ এখন বাড়তি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরও কয়েকদিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বুধবারও প্রায় একই ধরনের আবহাওয়া থাকবে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এই 2 দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়াও শুক্রবার থেকে আবারও বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিন শনিবারও রংপুর ছাড়া দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির দাপট থাকতে পারে। তাই আগামী কয়েকদিন প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ১ জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন বেতন। প্রায় 1 যুগের অপেক্ষার পর নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য এলো এমন সুখবর। তবে নতুন ভাতা পেতে অপেক্ষা করতে হবে আরও 1 বছর, অর্থাৎ অর্থ বছরের শুরু পর্যন্ত। এর ফলে আগের 3 ধাপের পরিকল্পনা থেকে সরে সে এখন 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। 1 জুলাই থেকে কার্যকর হতে পারে নতুন বেতন। প্রায় 1 যুগের অপেক্ষার পর নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য এলো এমন সুখবর। তবে নতুন ভাতা পেতে অপেক্ষা করতে হবে আরও 1 বছর, অর্থাৎ 2027-28 অর্থ বছরের শুরু পর্যন্ত।
এর ফলে আগের 3 ধাপের পরিকল্পনা থেকে সরে এসে এখন 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বর্তমান মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতনের মাত্র 50% কার্যকর করলে কাঙ্ক্ষিত সুবিধা মিলত না, বরং কিছু ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও ছিল। কর্মচারীদের আপত্তির পর বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন সুপারিশ করা হয়েছে। শুরুতে বাস্তবায়ন কমিটি 2026 সালের জুলাই থেকে নতুন মূল বেতনের অর্ধেক, 2027 সালের জুলাই বাকি অর্ধেক এবং 2028-29 অর্থ বছর থেকে নতুন ভাতা চালুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাস্তব জটিলতা বিবেচনায় সেই পরিকল্পনা পরিবর্তন করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী 1 জুলাই থেকেই পুরো নতুন মূল বেতন কার্যকর করা হবে, আর নতুন ভাতা চালু হতে পারে 2027-28 অর্থ বছরের শুরুতে। সরকারের আর্থিক সক্ষমতা ও রাজস্ব আদায়ের পরিস্থিতি বিবেচনায় এই পদ্ধতিকেই সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসের 11 জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে কারণেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতন কাঠামো নিয়ে প্রতিবেদন প্রায় চূড়ান্ত। এখন অপেক্ষা শুধু সরকারি প্রজ্ঞাপনের। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার। তবে নতুন বেতন কতটা বাড়বে এবং ভাতার চূড়ান্ত কাঠামো কি হবে, সেই উত্তর মিলবে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরেই। স্থানীয় সরকার নির্বাচনের আগেই বড় পরিবর্তন আসছে জাতীয় নাগরিক পার্টিতে। নির্বাচন সামনে রেখে নতুন করে গুছানো হচ্ছে দল। আগে দলের শীর্ষ নেতৃত্বে 11 জন থাকলেও এখন সেটা নিয়ে আসা হচ্ছে 6 জনে। এনসিপিতে হঠাৎ করে এমন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন। তবে কি ফের ফাটল দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের এ দলে? স্থানীয় সরকার নির্বাচনের আগেই বড় পরিবর্তন আসছে জাতীয় নাগরিক পার্টিতে। নির্বাচন সামনে রেখে নতুন করে গোছানো হচ্ছে দল। আগে দলের শীর্ষ নেতৃত্বে 11 জন থাকলেও এখন সেটা নিয়ে আসা হচ্ছে 6 জনে। এনসিপিতে হঠাৎ করে এমন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। তবে কি ফের ফাটল দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের এই দলে? যদিও দলের নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র বলছে, জুলাই মাসের শুরুতেই কেন্দ্রীয় পর্যায়ে এই পরিবর্তন আসতে যাচ্ছে। এনসিপির সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক ও সদস্য সচিব এবং মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক 2 জন, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক 2 জন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব 2 জন ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, এই 11টি পদ দলটির সুপার 11 হিসেবে পরিচিত। নতুন পরিকল্পনা অনুযায়ী যে 6টি পদ থাকবে সেগুলো হলো আহ্বায়ক, সদস্য সচিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক 2 জন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব 2 জন। এনসিপি রাজনৈতিক পর্ষদের 2 জন সদস্য গণমাধ্যমকে জানান, আহ্বায়ক পদে নাহিদ ইসলাম আর সদস্য সচিব পদে আক্তার হোসেন বহাল থাকছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকতে পারেন নাসিরউদ্দিন পাটপাড়ি ও হাসাত আব্দুল্লাহ, সাজিদ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হতে পারেন। দলের সূত্র বলছে, রাজনৈতিক পর্ষদের অন্য 12 জন সদস্যকে দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে দেখা যাবে। পর্ষদ সদস্যদের প্রত্যেকের আলাদা বিষয়ভিত্তিক দায়িত্ব থাকবে। দলটির শীর্ষ পর্যায়ের এক নেতার ভাষ্য, এনসিপি এখন যে কাঠামোতে পরিচালিত হচ্ছে সেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। দলের অনেকেই এটিকে বলছিলেন আমলাতান্ত্রিক জটিলতা। সেই জায়গা থেকে কাঠামো পরিবর্তন করা হচ্ছে। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সরওয়ার তুষার বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এনসিপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত পুনর্গঠিত কমিটি দলের দায়িত্ব পালন করবে। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। হঠাৎ করে পৃথিবীর এই টেকটোনিক প্লেটগুলোর কেন এত অস্থিরতা? কেন আচমকাই প্রকৃতির এই রুদ্ররূপ? এই প্রশ্ন এখন সবার মনে। মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলার আঘাত হেনেছে
প্রলয়নকারী জোড়া ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভেনেজুয়েলার মাটি থেকে এখনো উদ্ধার হচ্ছে একের পর এক লাশ। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ। হঠাৎ করে পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলোর কেন এত অস্থিরতা? কেন আচমকাই প্রকৃতির এই রুদ্ররূপ? এই প্রশ্ন এখন সবার মনে। মাত্র কয়েকদিন আগেই ভেনেজুয়েলায় আঘাত এনেছে প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভেনেজুয়েলার মাটি থেকে এখনো উদ্ধার হচ্ছে একের পর এক লাশ। বাতাস ভারী হয়ে উঠেছে পচা লাশের গন্ধে। এই বিভীষিকার রেশ কাটতে না কাটতে এবার তীব্র কম্পনে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1:45 মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া উপসাগরে রিক্টার স্কেলে 6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল সিনালোয়া রাজ্যের এল পোগ্রেসো এলাকা থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এই অগভীর কম্পনটি উৎপন্ন হওয়ায় বাজা ক্যালিফোর্নিয়া ও সিনালোয়ার উপকূলীয় অঞ্চলে বেশ জোরালো ঝাঁকুনি অনুভূত হয়। তবে স্বস্তির বিষয় হলো, মেক্সিকোর প্রাথমিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি। ভেনেজুয়েলার ট্র্যাজেডি যখন বিশ্ববাসীকে কাঁদো কাঁদো করে তুলেছে, তখন মেক্সিকোর এই মাঝারি থেকে শক্তিশালী কম্পনটি বড় কোনো বিপর্যয় না ঘটালেও একে ভবিষ্যৎ বড় কোনো দুর্যোগের আগাম সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী 19 থেকে 26 জুনের মধ্যে বিশ্বজুড়ে 4.5 বা তার বেশি মাত্রার মোট 93টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে। কাগজে কলমে একটি শান্তি চুক্তি সই হলেই কি যুদ্ধ শেষ হয়ে যায়, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে আরো বড় কোনো বিপদের আভাস? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তির যে নতুন ছক তৈরি করা হয়েছে তার উপর দিয়ে দেখতে ভালো হলো, ভেতরে আসল চেহারাটা কিন্তু বেশ জটিল। দুই চিরশত্রু দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক এক চুক্তি আপাতদৃষ্টিতে যুদ্ধ থামানোর কথা বললেও বাস্তবে তা একটি গোটা দেশকে নতুন করে যেন চরম অশান্তির দিকে ঠেলে দিয়েছে। কাগজে কলমে একটি শান্তি চুক্তি সই হলেই কি যুদ্ধ শেষ হয়ে যায়, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে আরো বড় কোনো বিপদের আভাস? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তির যে নতুন ছক তৈরি করা হয়েছে তা ওপর দিয়ে দেখতে ভালো হলেও ভেতরে আসল চেহারাটা কিন্তু বেশ জটিল। দুই চিরশত্রু দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক এক চুক্তি আপাত দৃষ্টিতে যুদ্ধ থামানোর কথা বললেও বাস্তবে তা একটি গোটা দেশকে নতুন করে যেন চরম অশান্তির দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে বহুল আলোচিত ওয়াশিংটন চুক্তি সই হলেও তা শান্তি আনার বদলে নতুন করে যেন সংঘাতের পথ তৈরি করেছে। 14 দফার এই চুক্তিতে লেবানন সেনাবাহিনীর হাতে সীমান্ত এলাকার নিরাপত্তা দেয়া এবং ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার শর্ত রাখা হয়েছে। তবে চুক্তি সই হতে না হতেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান সমর্থিত গোষ্ঠী অস্ত্র না ছাড়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে তাদের সেনারা 1 মিলিমিটারও সরবে না। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠী এবং লেবাননের বেশিরভাগ রাজনৈতিক দল এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে অপমানজনক ও ইসরায়েলি দখলদারিত্ব টিকিয়ে রাখার মার্কিন ষড়যন্ত্র বলে। বিশ্লেষকদের মতে, যে গোষ্ঠীকে ইসরায়েলি বাহিনী দমাতে পারেনি, লেবানন সেনাবাহিনীর পক্ষে তাদের নিরস্ত্র করা অসম্ভব। ফলে এই শর্তটি আসলে ইসরায়েলকে লেবাননের মাটিতে স্থায়ীভাবে থাকার একটি আইনি সুযোগ করে দিয়েছে। এই চুক্তি নিয়ে লেবাননের ভেতরে বর্তমানে তীব্র কোন্দল শুরু হয়েছে। লেবাননের স্পিকার নবি বেরি সতর্ক করে বলেছেন, এই চুক্তির আসল বিপদ হলো দেশের মানুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া। ফলে ওয়াশিংটন চুক্তি শেষ পর্যন্ত শান্তি আনবে, নাকি লেবাননকে আরেকটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সে আশঙ্কা এখন সব মহলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার এক নতুন কেন্দ্রবিন্দু এখন তিস্তা নদী। একদিকে বাংলাদেশ ও চীনের বিশাল পরিকল্পনা, অন্যদিকে ভারতের তীব্র উদ্বেগ। ভারতের অতি সংবেদনশীল
চিকেন স্নেকের ঠিক পাশে কি তবে পা রাখতে চলেছে চীন? ভারতের উদ্বেগকে পাত্তা না দিয়ে বেইজিংয়ে জানিয়ে দিয়েছে ঢাকার সাথে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার এক নতুন কেন্দ্রবিন্দু এখন তিস্তা নদী। একদিকে বাংলাদেশ ও চীনের বিশাল পরিকল্পনা, অন্যদিকে ভারতের তীব্র উদ্বেগ। ভারতের অতি সংবেদনশীল চিকেন স্নেকের ঠিক পাশে কি তবে পা রাখতে চলেছে চীন? ভারতের উদ্বেগকে পাত্তা না দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে ঢাকার সাথে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। সম্প্রতি বেইজিং এর এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন এই প্রতিক্রিয়া জানান। এমনটাই খবর এনডিটিভির। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ব্রিফিং এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং 17তম সামার ডাভোস সম্মেলন শেষ হওয়ার পরপরই তিস্তা প্রকল্পের এই নতুন ভূরাজনৈতিক মোড় সামনে এলো। বাংলাদেশ ও চীন যৌথভাবে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের গতি বাড়াতে এবং দুই দেশের বিশেষজ্ঞদের মাধ্যমে একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পূর্ণ করতে একমত হয়েছে। কিন্তু ঢাকার এই উদ্যোগে ঘুম হারাম দিল্লির। কেন? কারণ তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি। বিশেষ করে ভারতের কৌশলগতভাবে সবচেয়ে দুর্বল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর একদম পাশেই এই প্রকল্পের অবস্থান। এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে যুক্ত করেছে। ভারতের ভয়, এখানে চীনা প্রকৌশলী বা প্রযুক্তি উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে উঠতে পারে। তবে ভারতের এই উদ্বেগকে সরাসরি খারিজ করে দিয়েছে চীন। বেইজিং এর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন বলেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। চীন একে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা উন্নয়নের প্রকল্প হিসেবে দেখছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুই দেশের যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্টের উপর ভিত্তি করেই চীন এই প্রকল্পে চূড়ান্ত অর্থায়ন ও অবকাঠামোগত কাজ শুরু করবে। দীর্ঘদিন ধরে ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশ তার উত্তরাঞ্চলের খরা ও বন্যা মোকাবেলায় এই অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না এই প্রকল্পের সমঝোতা স্মারক সম্প্রসারণ করেছিল, যা এই চুক্তির মাধ্যমে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। মাউন্ট ফুজি কিংবা চেরি ব্লুজুমের দেশ জাপান বরাবরই ভ্রমণ পিপাসু আর কাজের সন্ধানে থাকা মানুষদের কাছে এক স্বপ্নের গন্তব্য। কিন্তু সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথে এবার আসতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ। দেশটিতে পর্যটক আর অভিবাসীদের আশার হিড়িক সামলাতে গিয়েও টোকিও কর্তৃপক্ষ তাদের ভিসা নীতিতে এনেছে বড় ধরনের এক পরিবর্তন। যারা জাপান যাওয়ার পরিকল্পনা করেছে তাদের জন্য এই নতুন নিয়মগুলো নিঃসন্দেহে বড় এক ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাউন্ট ফুজি কিংবা চেরি ব্লসমের দেশ জাপান বরাবরই ভ্রমণ পিপাসু আর কাজের সন্ধানে থাকা মানুষদের কাছে এক স্বপ্নের গন্তব্য। কিন্তু সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথে এবার আসতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ। দেশটিতে পর্যটক আর অভিবাসীদের আশার হিড়িক সামলাতে গিয়ে টোকিও কর্তৃপক্ষ তাদের ভিসা নীতিতে এনেছে বড় ধরনের এক পরিবর্তন। যারা জাপান যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই নতুন নিয়মগুলো নিঃসন্দেহে বড় এক ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 50 বছর পর জাপান সরকার তাদের ভিসা ফি এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে একবার প্রবেশের ভিসা ফি 3000 ইয়েন থেকে বাড়িয়ে 1,15,000 ইয়েন করা হয়েছে। অন্যদিকে একাধিকবার প্রবেশের ক্ষেত্রে এই খরচ 6,000 ইয়েন থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 ইয়েনে। অর্থাৎ ভ্রমণ প্রত্যাশীদের এখন ফি গুনতে হবে আগের চেয়ে প্রায় 5 গুণ বেশি। শুধু সাময়িক ভ্রমণই নয়, দীর্ঘমেয়াদে যারা দেশটিতে থাকার পরিকল্পনা করছে তাদের জন্য রয়েছে বড় ধাক্কা।
স্থায়ীভাবে বসবাসের আবেদন ফি 10,000 ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ 3 লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি 1 লাখ ইয়েন করার বিল পাশ করেছে দেশটির উচ্চকক্ষ। পাশাপাশি সব যাত্রীর জন্য দেশ ত্যাগ কর বা ডিপার্চার ট্যাক্সও 1,000 ইয়েন থেকে বাড়িয়ে করা হয়েছে 3,000 ইয়েন। জানা গেছে হঠাৎ এই বড় অঙ্কের ফি বৃদ্ধির পেছনে কাজ করছে বিশ্ববাজারের মূল্যস্ফীতি, জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড অবমূল্যায়ন এবং অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামলানোর প্রশাসনিক ব্যয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে স্থানীয় অবকাঠামো ও জনসেবার উপর তীব্র ধকল যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত পর্যটক কমানোর জন্য নয়, বরং বিপুল সংখ্যক দর্শনার্থী সামলানোর বাড়তি ব্যয় আংশিকভাবে বিদেশি নাগরিকদের পকেট থেকে তুলে নেয়ার একটি অর্থনৈতিক কৌশল মাত্র। অবশ্য নীতি নির্ধারকদের বিশ্বাস, খরচের এই চড়া গ্রাফ সত্ত্বেও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে জাপানের আবেদন কমবে না কিঞ্চিত পরিমাণও। হ্যাট্রিক নেই, কিন্তু 3 ম্যাচে 3 জোড়া গোল, আর তাতে গোল্ডেন বুটের দৌড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ পর্ব শেষে 6 গোল নিয়ে শীর্ষে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। মাউন্ট ফুজি কিংবা চেরি ব্লসমের দেশ জাপান বরাবরই ভ্রমণ পিপাসু আর কাজের সন্ধানে থাকা মানুষদের কাছে এক স্বপ্নের গন্তব্য। কিন্তু সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথে এবার আসতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ। দেশটিতে পর্যটক আর অভিবাসীদের আশার হিড়িক সামলাতে গিয়ে টোকিও কর্তৃপক্ষ তাদের ভিসা নীতিতে এনেছে বড় ধরনের এক পরিবর্তন। যারা জাপান যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই নতুন নিয়মগুলো নিঃসন্দেহে বড় এক ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 50 বছর পর জাপান সরকার তাদের ভিসা ফি এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে একবার প্রবেশের ভিসা ফি 3,000 ইয়েন থেকে বাড়িয়ে 1,15,000 ইয়েন করা হয়েছে। অন্যদিকে একাধিকবার প্রবেশের ক্ষেত্রে এই খরচ 6,000 ইয়েন থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 ইয়েনে। অর্থাৎ ভ্রমণ প্রত্যাশীদের এখন ফি গুনতে হবে আগের চেয়ে প্রায় 5 গুণ বেশি। শুধু সাময়িক ভ্রমণই নয়, দীর্ঘমেয়াদে যারা দেশটিতে থাকার পরিকল্পনা করছে তাদের জন্য রয়েছে বড় ধাক্কা। স্থায়ীভাবে বসবাসের আবেদন ফি 10,000 ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ 3 লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি 1 লাখ ইয়েন করার বিল পাশ করেছে দেশটির উচ্চকক্ষ। পাশাপাশি সব যাত্রীর জন্য দেশ ত্যাগ কুষ্ঠরোগ প্রতিরোধে একমাত্রার রিফাম্পিসিন প্রয়োগের কার্যপদ্ধতি নিয়ে কুষ্টিয়া সদরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনালের সহযোগিতার এর আয়োজন করে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। সোমবার সদর উপজেলা কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শেখ কামাল হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, কুষ্ঠমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে 2025-26 অর্থ বছরের সফলতার পর এবার 2026-27 অর্থ বছরে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় এই রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এইরকম করে 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 আমরা আজকে যে উদ্দেশ্য আছে সেটা আমাদের পর্যায়ে বসে প্রাইমারি যে জিনিসটা দেখে সন্দেহভাজন ব্যক্তিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর এলাকায় ভয়াবহ নদী ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের শত শত পরিবার। দীর্ঘদিন ধরে এই ভাঙন অব্যাহত থাকলেও নদী শাসনে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। ভিটে মাটির রক্ষায় দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বাঁধে এত সাংবাদিক আছে খালি পানির বোর্ডে তো পানির বোর্ডে তো কোনো কাজ করে না, কি পৌঁছায় না নাকি এদিক সামনে দাঁড়িয়ে নাকি ক্ষয় যায়, কথা বলে না, কথা না বলে তো আমার কাজ হবো না, কথা না লোক বলেন তো ঘাড় ফাঁকি দেয়। আপনার কি যাচ্ছেন এখন? এখন নদী বান্ধন, তাই নদী আমার ভাঙি যাওয়া আছে, বাড়ির সাথে নদী আছে, বাড়ির সাথে কাঁচার সাথে বাড়ি, ভাঙে গেলে কোথায় যাবো? সরকার তো আমার জমি জমা দিবে না, কি খাবো? বৌসুন নিয়ে কি খাবো? ছেলে মেয়ে আমার নদীতে বাঁধি দেন, আমার নামে না আল্লাহ ছাড়া কোনো বুদ্ধি নাই, বুঝছেন? নওগাঁর পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষ ও আধুনিক করে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে পণ্য ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMCর পরিচালনায় দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় উদ্যোক্তারা। প্রশিক্ষণে পণ্যের সঠিক সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা এবং বিক্রয় কৌশল সহ পুষ্টি সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরির পাশাপাশি নিরাপদ পুষ্টিকর পণ্য সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং জনস্বাস্থ্যের ইতিবাচক উন্নয়ন ঘটবে। যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার সালাম। সবাই করতালি দেই। মাদারীপুরের কালকিনিতে অবৈধ দখল আর মাটির বাঁধে অস্তিত্ব সংকটে পড়েছে পূর্ব আলিপুরের প্রায় 10 কিলোমিটার দীর্ঘ একটি খাল। একসময় আরিয়াল খান নদীর সাথে যুক্ত এই খালটি কৃষিকাজ ও যাতায়াতের প্রধান মাধ্যম থাকলেও এখন পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ। সেচ সংকটে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। খালের প্রাণ ফেরাতে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখননের জোর দাবি জানিয়েছে তারা। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছেন, চলমান কর্মসূচির আওতায় গুরুত্ব বিবেচনায় শীঘ্রই খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। দখল করছে, বন্ধ করছে, জলবদ্ধতা থাকার কারণে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। আমি চাচ্ছি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আবেদন করছি মিডিয়ার মাধ্যমে, যেন এই খালটা ওই অবৈধ উচ্ছেদ করা হয় এবং খাল খনন করলে আমাদের জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারবো। বন্ধ হয়ে গেছে, এখানে আমরা ছোটবেলায় গোসল করছি, নৌকা বাইচ দিয়েছি, এত সুন্দর একটা সচল খাল ছিল, সেটা এখন একদম নিস্তেজ হয়ে গেছে। নাই, খালটা যেন আবার পূর্বের মতো প্রাণ ফিরে পায়। পূর্ব নাথনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে দেয় ফারুক হোসেন, আমি কৃষক কাজ করি। কত সুন্দর ছিল, বর্ষার সিজনে আমরা নৌকা পাইতাম, কত আমোদ ফুর্তি করতাম, গোসল করতাম, কত সুন্দর ছিল। এখন কিছু ঘর উঠাইছে, অনেক বান টান দিচ্ছে, অনেক ঝামেলা করছে, এই জন্য অনেক আমাদের ক্ষতি হইতেছে। এখন কৃষকের ক্ষতি হইতেছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে আকুল আবেদন জানাই, এই খালদারি নতুন করে কাইটা মানুষের সমস্যা সমাধান করে দেয় আমাদের। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়ার উদ্যোগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শন করেছে জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী। সোমবারে এই শিক্ষা সফরে তারা সরাসরি সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পরিদর্শন শেষে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় প্রধানমন্ত্রী তাদের পড়াশোনার খোঁজ খবর নেন এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। স্বপ্নের সংসদ ভবন দেখা এবং প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে পৈতৃক জমির মাটি কাটতে বাধা দেওয়ায় আল আমিন ফকির নামে এক সৌদি প্রবাসীকে টেটাবিদ্ধ করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, আপন চাচাতো ভাই জুবায়ের ও তার লোকজন আল আমিনের বুকে টেটা দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকতে দিব না, দুনিয়া থেকে বিদায় করে দিই, এই কথা কই টেরাটা দুনিয়া থেকে ভিক্ষা দিছে। ভিক্ষা দেওয়ার পরে আমি শিক্ষা দিছি, শিক্ষা দেওয়ার পরে ওর বউ ওর বাপে ওই নিচে ওর বাপে আর ওর বউ কিরানে খারাপ যখন এই ঘটনাটা ঘটছে।
এইটা যখন নামাজের পরে হয়তো বা 1:40-45 দিকে নামাজ পড়ে সবাই আসছে, আমাদের মুখ দেওয়ার পরে সবাই দেখছে, ওখানে দেখছে এই সবাই যেরকম কুতুম না খালি তোরে হালাম মাইরে ডেটাটা বাইর করে পাটটা দেয়ার পর তোর বিদেশ যাওয়া বন্ধ করে দিল, তোরে মাইরে পার দিল। এটা জুবাইর। বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ইউনিয়নের আদর্শ গ্রাম এখন মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন টোটা এলাকার বাসিন্দারা। শেলা নদীর জোয়ারের পানি কিংবা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়কটি, ফলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন পুরো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিছু কাজ করলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই দুর্ভোগ লাঘবে দ্রুত একটি টেকসই রাস্তা নির্মাণের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। বন্ধু যে রাস্তাটা রোডসান হাইওয়ের আন্ডারে, তো সেক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিদের এখানে কোনো ভূমিকা রাখতে পারতেছি না। সেক্ষেত্রে রোডসান হাইওয়ে যে কাজটা করে অবশ্যই আমরা উপকৃত হবো, ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসতে পারবে। আসলে আমাদের শিক্ষকরা উদ্যোগ করে বলতেছে আসলে রাস্তাটা এতই অবস্থা, বাচ্চারা স্কুলে আসতে পারতেছে না, কিন্তু আমরা কি করবো, আমরা জনপ্রতিনিধি কিছু করার নাই। মানিকগঞ্জে পৃথক ঘটনায় 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘিউরে বিভিন্ন এনজিও ও ব্যাংকের ঋণের চাপে চন্দন ভগত নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ঋণের মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। অন্যদিকে সিংগাইরের গোলাইডাঙ্গা এলাকার একটি পাট ক্ষেত থেকে একটি নিখোঁজ অটোরিকশা চালক সাকিবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনারই প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত চালাচ্ছে প্রশাসন। আচ্ছা, আপনাদের কি আত্মহত্যা করতে জানা করতেছে আর কি। কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের নতুন জেল গেট এলাকায় অবস্থিত সৈয়দ আলম স্টোরের স্বত্বাধিকারী মেহেদি হাসানের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। গত 28 জুন রাতে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সকাল টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমিন, নেজাম উদ্দিন, আনসার উল্লাহ, শাহাদাত, লিজাহান শরীফ ও আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি ছিল আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে ভরপুর, যেখানে উপস্থিত সকলেই মেহেদি হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে কোনাবাড়ী নিউ মার্কেট এর 3য় তলায় কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেনের সঞ্চালনায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার প্রধান অতিথি হয়ে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সেক্রেটারি কোনাবাড়ী থানার সেক্রেটারি বাবুল হোসেন আলোচনা করেছিল, তারই ফলশ্রুতিতে আজকে এই সুন্দর একটি ব্যবস্থাপনা। আমরা বিশ্বাস করি যে এখান থেকে এই কোনাবাড়ির সর্বসাধারণ সকলে একটি সুন্দর সেবা এখান থেকে পাবে এবং মানুষের একটি আশ্রয়ের জায়গা এবং নিরাপদ জায়গা হবে আজকে থেকে এই অফিসটি। তারা এই অফিসের উদ্বোধন। কুষ্টিয়ার মিরপুরে মাদক নির্মূলে মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো স্লোগান নিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রোববার মিরপুর থানার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম একথা জানান। তিনি বলেন, জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদক বিরোধী বিশেষ অভিযান ও হটস্পটগুলোতে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল পুলিশের অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ওসি জানান, মাদকের গডফাদারদের ধরতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বদ্ধপরিকর। খাচ্ছে, ঘুরছে,
মাদকের ধরা পড়তেছে না, তখন আমি খুব হার্ডলি হলাম, খুব কঠিনভাবে আমি অ্যাকশন যাচ্ছিলাম যে সবাইকে নির্দেশ দিলে আমি আবার অফিসারদের নিয়ে বসলাম, বসে যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। এখনো অনেক মাদক ব্যবসায়ী সে এখনো ঘুরতেছে, পাবো আমি তাকে আমি মাদক সেবীকে ধরবো। এখন এখানে আবার যে তদবির করতে আসছিল, আমি তদবিরকারীকেও আইনের আওতা নিয়ে আসছি, কেউ আমাকে তদবির করেও না, আর কোনো রাজনীতির লোকও আমার কাছে তদবির করতে আসে না। আমি সরাসরি বলছি যে কোনো তদবির মাদক ব্যবসায়ী তদবির যদি তার সন্তানের জন্য বাবা আসে, বাবাকেও আমি আইনের আওতা নিয়ে আসবো। ভিএন স্যার আর আমার সামনে যে সাংবাদিক বাইরে আছেন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, তাদের সহযোগিতা, এরা আমার স্থানীয় লোকজনের সহযোগিতা আর আমাদের পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা, আমি এই মাদক নির্মূল করতে অনেকটা সফলতা হয়েছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে নিরলস কাজ করছে কুষ্টিয়া ট্রাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ চৌরহাস মোড় ও মজমপুর গেটে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা বিশেষ তৎপর। ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান হাসান জানান, ট্রাফিক আইন অমান্যকারী লাইসেন্সবিহীন চালক ও ত্রুটিপূর্ণ গাড়ির বিরুদ্ধে আধুনিক POS মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল মামলা ও জরিমানা করা হচ্ছে। এছাড়া নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও পথচারীদের আইন মেনে চলতে নিয়মিত সচেতন করছে ট্রাফিক বিভাগ। এটাতে আমাদের গাড়ি আটকের কতগুলো নিয়ম নীতি আছে। আমরা মেনলি যে জিনিসটা বুঝি যে গাড়ির কোনো ডকুমেন্টস নাই, গাড়ি আটক করা যায়। তা আমরা মেনলি আসলে গাড়ি আটক করি যেগুলোর মনে করেন কোনো কাগজপত্রই নাই, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাই, ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, এই ধরনের গাড়িগুলো আমরা আটক করে থাকি। একমাত্র মোটরসাইকেলে যান যে একজন মানুষে শুট করে দিয়েও চলে যাচ্ছে মোটরসাইকেল দিয়ে, বা বিভিন্ন রকমের প্রবলেমগুলো দেখা দেয়, তখন আমরা সেখানে যৌথভাবে সেখানে আমাদের অভিযান চলে। এবং এটাও আছে যে আপনার উপজেলা লেভেলে বিভিন্ন চুরাই মোটরসাইকেলগুলো গ্রাম ফাঁড়িতে বা উপজেলায় যেখানে পুলিশ কম যায়, ট্রাফিকের লোকজন কম যায়, থাকেই না, উপজেলাতে তো ট্রাফিকের লোকজন থাকে না, যে কারণে আমাদের এগুলো অভিযান পরিচালনা করতে হয়। এই ছিল আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। খবর শেষ করব, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দেব আরও একবার। হঠাৎ ঝুম বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী, আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কতা। 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, ভাতা পেতে অপেক্ষা আরও 1 বছর। জাতীয় নাগরিক পার্টিতে আকস্মিক পরিবর্তন, রাজনৈতিক মহলে নতুন সমীকরণ। বিশ্বজুড়ে ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প, টেকটোনিক প্লেটের অস্থিরতা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ। শান্তি চুক্তির নেপথ্যে চরম অশান্তির শঙ্কা, আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। চিকেন স্নেকের কাছে চীনের নজর, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে বেইজিংয়ের কড়া জবাব। জাপানের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ। এবং 3 ম্যাচে 3 জোড়া গোল এমবাপ্পের, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে ফরাসি তারকা।